সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষ নন মেজর অনলাইন ক্লাসে। আজকের এই অনলাইন ক্লাসটি হবে পদার্থবিজ্ঞান 3 অর্থাৎ 222707 এই কোর্স কোডে, যার কোর্সের শিরোনাম হচ্ছে তড়িৎ ও আধুনিক পদার্থবিজ্ঞান। সর্বশেষ অনলাইন ক্লাসে আমরা যা শিখছিলাম, আমরা হচ্ছে তড়িৎ দ্বিমেরু অর্থাৎ ইলেকট্রিক ডাইপোলের যে সঞ্চিত শক্তি সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। এবং সঞ্চিত শক্তিটি কোথা থেকে এলো, সেটি হচ্ছে কোন একটি তড়িৎ ক্ষেত্রে তাকে স্থাপন করার পরে সে যে শক্তিটি অর্জন করে সেটি সংক্রান্ত বা তার রাশিমালাটি আমরা দেখেছিলাম। সেখানে আমরা হচ্ছে শক্তি বা কাজের জন্য অবশ্যই হয় টর্কের প্রয়োজন হয় অথবা বলের প্রয়োজন হয়। আমরা সেক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপরে ক্রিয়াশীল যে টর্কের রাশিমালা, টর্ককে আমরা টাউ দ্বারা প্রকাশ করে থাকি, টর্কের রাশিমালা প্রতিপাদন করেছিলাম। এরপরে আমরা হচ্ছে সেই টর্ককে ব্যবহার করে কোন একটি নির্দিষ্ট কোণে ঘোরালে বা কোন একটি নির্দিষ্ট শর্তে কি পরিমাণ শক্তি অর্জিত হয় তার সাধারণ রাশিমালা প্রতিপাদন করেছিলাম। এরপরে আমরা হচ্ছে যদি সুনির্দিষ্টভাবে বলি, আমরা টর্ক এবং শক্তি দুটি রাশিমালাকেই প্রকাশ করেছিলাম কি দ্বারা, এই যে বহিস্থ তড়িৎ ক্ষেত্র দ্বারা এবং তড়িৎ দ্বিমেরুর যে দ্বিমেরু ভ্রামক অর্থাৎ ডাইপোল মোমেন্ট সেটি দ্বারা। এবং আমরা দেখেছিলাম টাউ সমান সমান হচ্ছে পি ক্রস ই, এবং আমরা এটিও দেখেছিলাম যে ইউ সমান সমান মাইনাস পি ডট ই। দেখো দুই ক্ষেত্রেই আমরা কিন্তু পি এবং ই দ্বারা প্রকাশ করেছিলাম। ঠিক আছে, তাহলে গত ক্লাসে আমরা কোন পর্যন্ত ছিলাম? গত ক্লাসে আমরা হচ্ছে এই পর্যন্ত ছিলাম যে টাউ সমান সমান পি ক্রস ই এবং ইউ সমান সমান মাইনাস পি ডট ই। ঠিক আছে, তাহলে এই যে যদি গত ক্লাসে যারা ছিলাম তাদের যদি মনে থেকে থাকে, সর্বশেষ অনলাইন ক্লাসে আমরা শেষ করেছিলাম হচ্ছে এই অবস্থান থেকে। আমরা কি শিখেছিলাম? আমরা শিখে এসেছিলাম যে এই যে এটি একটি বহিস্থ ক্ষেত্র, আমরা বলরেখাগুলি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ই, এদিকে টর্ক টাউ। টর্ক টাউ কার উপরে আসলো? এই যে এখানে একটি ডাইপোল ছিল, এখানে প্লাস কিউ এখানে মাইনাস কিউ, এবং এই কারণে এখানে একটি ডাইপোল মোমেন্টও ছিল মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে। এই ডাইপোল মোমেন্টকে পি দ্বারা চিহ্নিত করা হয়েছে এবং আমরা দেখেছিলাম যে এখানে যে টর্কটি উৎপন্ন হয়েছে সেই টর্কের মান হচ্ছে ই ক্রস ই। পি একটি ভেক্টর, ই একটি ভেক্টর, টাও একটি ভেক্টর, এদের মধ্যবর্তী যে সম্পর্ক সেটি হচ্ছে পি ক্রস ই। এবং এই যে পি ক্রস ই থেকে এখানে আসলে এসছে যে পি ই সাইন থেটা। এটিকে আবার আমরা একটি নির্দিষ্ট সীমার মধ্যে ইন্টিগ্রেশন করার পরে আমরা এখানে মোট কাজের রাশিমালা পেয়েছি, অর্থাৎ যেটি কাজের রাশিমালা সেটি আসলে সঞ্চিত শক্তির রাশিমালা। সেভাবে আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি ইউ সমান সমান মাইনাস পি ডট ই। এটি হচ্ছে বৈদ্যুতিক ক্ষেত্রে সৃষ্ট ডাইপোলের দ্বারা সঞ্চিত শক্তি নির্দেশ করে। ক্লিয়ার? এই পর্যন্ত আমরা হচ্ছে সর্বশেষ অনলাইন ক্লাসে অর্থাৎ গতকালকে ক্লাসে এই পর্যন্ত আমরা পড়ে এসেছি। তাহলে দুঃখিত, এই ছিল আমাদের হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের মোটামুটি তাত্ত্বিক আলোচনা। আজকে আমরা যেটি শুরু করব সেটি হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে তড়িৎ বিভব। ঠিক আছে, তৃতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে তড়িৎ বিভব। আমরা নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এই অধ্যায় শিরোনাম তড়িৎ বিভব। প্রথমে আমরা একটু তড়িৎ বিভব বলতে কি বুঝি, এটি আসলে আমাদের কাছে নতুন কোনো রাশি নয়। উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বা এর আগেও আমরা পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে তড়িৎ বিভবের বিভিন্ন সময় ধারণাটি পেয়ে এসেছি, জেনে এসেছি। কোন চার্জিত বস্তুর পারিপার্শ্বিক যে বৈদ্যুতিক ক্ষেত্র তার সঙ্গে বৈদ্যুতিক বিভবের একটি সম্পর্ক আছে। চার্জিত বস্তুর চারপাশে যে বলের প্রয়োগ দেখা যায় সেটিকে আমরা হচ্ছে বৈদ্যুতিক ক্ষেত্র বলি বা তড়িৎ ক্ষেত্র বলি। এখন যেখানেই তড়িৎ ক্ষেত্র আছে এবং বল আছে এবং সেই বলটি কার উপরে প্রয়োগ করা হচ্ছে, সেখানে আসলে তার সঙ্গে আরেকটি রাশির ব্যাপার হবে, আরেকটি রাশি এখানে সংযুক্ত হবে। সেটি কি?
সেই রাশিটি হচ্ছে বিভব বা কাজ। ঠিক আছে, এখন এই যে রাশিটি বৈদ্যুতিক বিভব, এটি কিন্তু একটি স্কেলার রাশি। কেন? কারণ মূলত এটি কাজ বা শক্তির সাথে সম্পর্কিত। আমরা জানি যে কাজ বা শক্তি এটা হচ্ছে স্কেলার রাশি। এখন এই যে স্কেলার রাশিটি, যার নাম হচ্ছে বৈদ্যুতিক বিভব, বিভবের সঙ্গে আরো বিভিন্ন রাশি আসবে, যে বিন্দু চার্জের ক্ষেত্রে বিভবের রাশিমালা কেমন, স্থির তড়িৎ ক্ষেত্রে বিভবের রাশিমালা কেমন, গ্রেডিয়েন্টের সাহায্যে আমরা কিভাবে বিভবকে প্রকাশ করতে পারি, ডাইপোলের জন্য বিভবের রাশিমালা কেমন, ইত্যাদি হিসাবপত্র আমরা এই অধ্যায়ে আলোচনা করব। ঠিক আছে, এখন দেখো এখানে বিভবের যে প্রাথমিক ধারণাটি, যখন চার্জিত দুটি বস্তুকে আমরা পরিবাহী তার দ্বারা যুক্ত করি, তখন দেখা যায় এই তারের মাধ্যমে এক বস্তু থেকে অন্য বস্তুতে চার্জ প্রবাহিত হয়। এটি হচ্ছে মূলত আসলে চলতড়িতের ব্যাপার, অর্থাৎ তড়িৎ যখন চলাচল করে। এখন এই চার্জ যে কোন দিকে সঞ্চালিত হবে সেটি মূলত নির্ভর করে এই যে তারের যে দুই প্রান্তের কোন একটি তড়িৎ অবস্থার উপরে বা তড়িৎ চাপের উপরে। এই যে তড়িতের চাপ, একেই আসলে আমরা বলে থাকি হচ্ছে ওই বিন্দুটির বিভব। ঠিক আছে, আমরা যে এরকম আমরা ব্যাটারি ব্যবহার করে থাকি বিভিন্ন ক্ষেত্রে, আমরা কিন্তু জানি যে ব্যাটারি একটি ধনাত্মক প্রান্ত থাকে, একটি ঋণাত্মক প্রান্ত থাকে, এবং সেটিকে কোন একটি যন্ত্রে কিন্তু সুনির্দিষ্ট ওরিয়েন্টেশনে তার সুনির্দিষ্ট দিক মেনেই সংযুক্ত করতে হয়। তুমি যদি প্লাসের বদলে মাইনাস, বা তুমি যদি তোমার কোনো মেশিনে, তোমার কোনো যন্ত্রে যদি ব্যাটারিটি উল্টো করে স্থাপন করো, উল্টো করে লাগাও, সেক্ষেত্রে কিন্তু তোমার ব্যাটারি কাজ করবে না। কেন করবে না? কারণ ব্যাটারি কিভাবে যন্ত্র লাগাতে হবে তার একটি সুনির্দিষ্ট দিক রয়েছে বা নিয়ম রয়েছে, এবং সেটিকে এমন ভাবেই সেট করতে হয় যাতে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। ঠিক আছে, তাহলে তড়িৎ বিভব আসলে তড়িৎ ক্ষেত্রের একটি বিশেষ অবস্থা নির্দেশ করে, যেটি কোন দিকে চার্জ প্রবাহিত হবে সেই দিকটি আমাদের বলে দেয়। ঠিক আছে, এই কাছাকাছি ধারণা আমরা আরেক ক্ষেত্রেও পেয়েছি। আমরা যখন তাপ এবং তাপমাত্রা পড়ে এসেছি, তাপমাত্রার অবস্থাটি কিন্তু হুবহু বিভবের মতো। ঠিক আছে, তাপমাত্রা কি হয়? উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপ প্রবাহিত হয় না? এখানেও একই অবস্থা। এখানে হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কি প্রবাহিত হয়? প্রবাহিত হচ্ছে চার্জ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের তড়িৎ বিভবের প্রাথমিক ধারণা। এটি সম্পর্কে আমরা আসলে পরিচিত, জানা জিনিসকে আমরা আবার একটু নতুন করে মনে করলাম। ঠিক আছে, তাহলে এখন দেখো তড়িৎ বিভবের যে প্রাথমিক ধারণা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে হচ্ছে মনে করি যে কিউ চার্জের কারণে সৃষ্ট যে তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে, যে কোনো চার্জের জন্য একটি তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। সেই তড়িৎ ক্ষেত্রের এ বিন্দু থেকে একটি পরীক্ষণীয় চার্জ বা পরক চার্জ বা টেস্ট চার্জকে, যেটাকে আমরা কিউ নট দ্বারা প্রকাশ করছি, কিউ নট হচ্ছে বাইরের একটা চার্জ যাকে আমরা টেস্ট করার জন্য ধরে ধরে বিভিন্ন জায়গায় সরিয়ে নিচ্ছি, এখান থেকে ওখানে নিচ্ছি, একবার এই বিন্দুতে নিচ্ছি, একবার বি বিন্দুতে নিচ্ছি, নিয়ে দেখছি যে তার সাথে তড়িৎ ক্ষেত্রের আচরণটি কেমন হয়। ঠিক আছে, তাহলে কিউ চার্জের কারণে সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের এই বিন্দু থেকে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের আমরা দুইটি আলাদা বিন্দু নির্দিষ্ট করে নিলাম, একটা বিন্দুকে বলছি এ বিন্দু আর একটা বিন্দু হচ্ছে বি বিন্দু। তারপরে আমরা কি করলাম? সেই এ বিন্দু থেকে কিউ নট চার্জটাকে বি বিন্দুতে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন এই যে একটা চার্জকে ধরে আমরা এক বিন্দু থেকে আরেক বিন্দুতে আনছি, এটার জন্য অবশ্যই কোনো একটা কাজ সম্পাদিত হবে, কারণ এমনি এমনি তো চার্জ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না, তাকে ঠেলে ঠুলে নিতে হবে। তাহলে এই যে একটি বহিস্থ এজেন্ট কর্তৃক পরীক্ষণীয় চার্জকে স্থানান্তরের মাধ্যমে এই কাজটা সম্পন্ন হলো। ঠিক আছে, এখন এবার একটু মনোযোগ দিও। এখানে হচ্ছে এই যে এ বিন্দু এবং বি বিন্দু যে আলাদা, অবশ্যই দুটি আলাদা বিন্দুর প্রতিটি বিন্দুর আলাদা আলাদা বিভব রয়েছে। তাহলে এ বিন্দুর বিভব যদি ভি এ হয়ে থাকে এবং বি বিন্দুর বিভব যদি ভি বি হয়ে থাকে, এবং সেক্ষেত্রে যদি সম্পাদিত কাজ যদি ডব্লিউ এ বি হয়ে থাকে, এই যে এ বি কেন বললাম? তাহলে আমরা চিহ্নিত করতে পারলাম যে এই কাজটা কোথায় হয়েছে, অর্থাৎ এ থেকে বি বিন্দুতে স্থানান্তরের জন্য যেহেতু কাজটি হয়েছে, সেই কারণে এই কাজকে আমরা চিহ্নিত করলাম ডব্লিউ এ বি দ্বারা। এখানে কিন্তু প্রত্যেকটা অক্ষরের অর্থ রয়েছে আলাদা আলাদা। ঠিক আছে,
তাহলে কি হলো, এখানে সম্পাদিত কাজ WAB। ঠিক আছে, তাহলে আমরা এখন কি লিখতে পারি? তাহলে আমরা এখন লিখতে পারি যে এ এবং বি বিন্দুর বিভব যথাক্রমে VA এবং VB, এবং এই ক্ষেত্রে সম্পাদিত কাজ হচ্ছে WAB হলে এই বিন্দু দ্বয়ের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে, অর্থাৎ বিভব পার্থক্য কেন বলছি, এই বি বিন্দুর বিভব ছিল VB, এই বিন্দুর বিভব ছিল VA, এদের মধ্যে যে পার্থক্য সেটার নাম হচ্ছে বিভব পার্থক্য। ঠিক আছে, তাহলে বিভব পার্থক্য তো আসলে একটা কাজ। কেমন কাজ? এই যে একক চার্জের উপরে যে পরিমাণ কাজ হয় সেটা। ঠিক আছে, তাহলে আমরা এখন বলতে পারি যে VB মাইনাস VA অর্থাৎ এদের মধ্যে যে বিভব পার্থক্য সেটা আসলে WAB ডিভাইডেড বাই Q0, এই পরিমাণ। ঠিক আছে, তাহলে এটার আবার আমরা যদি একটা বিশেষ ক্ষেত্র ধরে নেই, বিশেষ ক্ষেত্রটা কি, এই বিন্দুটা যদি অসীম দূরত্বে অবস্থিত হয়ে থাকে, অর্থাৎ এই যে আমরা প্রথমে কি বলেছিলাম, এ যে কোনো একটা বিন্দু, বিও যে কোনো একটা বিন্দু, অর্থাৎ যে কোনো দুইটা বিন্দু নিয়ে আমরা শুরু করলাম। তারপরে আমরা একটা বিশেষ শর্ত দিলাম, আমরা মনে করলাম যে এই বিন্দুটা যে কোনো বিন্দু ঠিক আছে, কিন্তু সেই যে কোনো বিন্দুটা হচ্ছে অসীমে অবস্থিত। এখন অসীমে যে যখন একটা বিন্দু চলে যায় তখন অসীমের বিভব হচ্ছে শূন্য। এটি আমরা ইতিপূর্বেও দেখে এসেছি, পরবর্তীতে হিসাবের মাধ্যমে আবার দেখব। এখন অসীমের বিভব হচ্ছে শূন্য। তাহলে অসীমের বিভব যদি শূন্য হয়ে থাকে তাহলে এই যে VB মাইনাস VA করলে আমরা সরাসরি VB পাবো না। তাহলে সেক্ষেত্রে আমাদের VB মানে হচ্ছে এই যে অসীম থেকে অর্থাৎ A থেকে B তে আনতে যে পরিমাণ কাজ হয় ডিভাইডেড বাই Q। এখন এখানে তো আসলে এটি যে কোনো একটি বিন্দুর, যেহেতু অসীম থেকে নিয়ে আসছি, এখানে আসলে আমাদের সে কারণে আর এই ABCD আর প্রয়োজন হচ্ছে না। একটা বিন্দুকে তো আমরা অসীমে নিয়েই গিয়েছি, সে কারণে এই যে এইখানে যে অক্ষরগুলি দিয়ে আমরা চিহ্নিত করছিলাম এদেরকে ইংরেজিতে বলা হয় সাফিক্স। তাহলে এই সাফিক্সটা বাদ দিয়ে যখন আমরা প্রকাশ করব সেটি হয়ে যাবে V সমান সমান W ডিভাইডেড বাই Q0। ঠিক আছে, দেখো মাত্রাগতভাবে আসলে আমরা কি করলাম, আমরা যেটি পেলাম যে W ডিভাইডেড বাই Q0 মানে হচ্ছে কাজ ডিভাইডেড বাই চার্জের পরিমাণ। ক্লিয়ার? আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখি আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এই যে এই ছিল আমাদের এ বিন্দু, এই ছিল আমাদের বি বিন্দু, এই যে এখানে হচ্ছে কোন একটি কিউ পরিমাণ চার্জ আছে, যেহেতু কিউ পরিমাণ চার্জ আছে সেই কিউ এর কারণে এখানে তার চারপাশে কি আছে, একটি তড়িৎ ক্ষেত্র আছে। এই যে তড়িৎ ক্ষেত্র হচ্ছে ই দ্বারা চিহ্নিত, এগুলি হচ্ছে তার বলরেখার কিছু অংশ। তাহলে এই যে তড়িৎ ক্ষেত্রের ভেতরে আমরা যখন এ থেকে ঘাট ধরে একটা কিউ নট চার্জকে এখানে নিয়ে আসতে চাই, সেটা এই পথ দিয়েও হতে পারে, এই পথ দিয়েও হতে পারে, যে কোনো পথ দিয়েই আনি না কেন এটা তো একটা স্কেলার রাশি। সে কারণে এটা কিন্তু আসলে পথের উপরে নির্ভর করে না। তুমি এটাকে এই সোজাসুজি আনলেও যে পরিমাণ কাজ হবে, এই বরাবর আনলেও সে পরিমাণ কাজ হবে, এখানে সারা দুনিয়া ঘুরে এদিক দিয়ে ঘুরে এখানে এই বিন্দুতে আনলেও একই কাজ হবে। ঠিক আছে, এখানে এই যে তিনটি পথ দেখানো হয়েছে মনে হয়, তিনটি বা দুটি, এই যে এটি একটি পথ, এটি একটি পথ। ঠিক আছে, এই যে প্রথম পথকে 1 দ্বারা, দ্বিতীয় পথকে 2 দ্বারা চিহ্নিত হয়েছে। এখন এটি কিন্তু পথের উপরে নির্ভরশীল নয়, এটি হচ্ছে অবস্থানের উপর নির্ভরশীল, অর্থাৎ এখান থেকে এখানে আনতে যে পরিমাণ কাজ হয় সেটা যেই পথ দিয়েই আসুক না কেন সেই কাজের পরিমাণকে আমরা বলবো হচ্ছে WAB। ঠিক আছে, তাহলে এখন একটু আগে দেখো, একটু আগে আমরা কি দেখেছিলাম, এই যে সবকিছু সাফিক্স বাদ দিয়ে যদি আমরা এই বিশেষ শর্তে যেটা লিখলাম সেটা যদি লিখি তাহলে আমরা পেয়েছিলাম যে V সমান সমান W ডিভাইডেড বাই Q0। কোন শর্তে? এই বিন্দুটা হচ্ছে অসীম দূরত্বে অবস্থিত। ঠিক আছে, তাহলে এখানে এতক্ষণ আমরা যা যা করলাম এদেরকে আমরা যদি একটু বইয়ের ভাষায় গুছিয়ে লিখি তাহলেই আমরা কিন্তু বিভবের যে সংজ্ঞা অর্থাৎ বিভবের যে টেক্সট বুক সংজ্ঞা সেটি পেয়ে যাব। কি? অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো বিন্দু পর্যন্ত একক পজিটিভ চার্জকে আনতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। ক্লিয়ার? একটু আগে আমরা কি বলেছিলাম, অসীম দূরত্ব থেকে আমরা যে এ বিন্দুটাকে অসীমে নিয়ে গেলাম না, বললাম যে এই বিন্দুটা হচ্ছে অসীমে অবস্থিত, সেখান থেকে আবার একক পজিটিভ চার্জ আমরা কোত্থেকে পেলাম, দেখো এখানে কিন্তু আমরা এই যে কিউ0 দ্বারা ভাগ করেছি, তার মানে এখানে আসলে একক চার্জের জন্য কাজের পরিমাণ নির্ণয় করা হয়েছে।
তাই না? তাহলে এদেরকে যদি আমরা এখন কথায় লিখি, কথায় লিখলে আমরা পাবো অসীম দূরত্ব থেকে আমাদের কি কি শর্ত, আমরা একটু মার্ক করি। অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো একটা বিন্দু পর্যন্ত কাকে আনবো? একটা একক ধনাত্মক চার্জকে। ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের কাজ। কি করতে হবে? আমরা কি করব? কোথা থেকে আনবো? অসীম দূরত্ব থেকে। কোথায় আনবো? কোন একটা বিন্দুতে। কি আনবো? একক পজিটিভ চার্জকে। ঠিক আছে? এখন এগুলো আনার পরে কি হবে? এগুলো আনার পরে যেটা হবে, কোন একটা কাজ সম্পাদিত হবে। যেই কাজ সম্পাদিত হবে সেটাকেই বলা হবে ওই বিন্দুর তড়িৎ বিভব। তাহলে কি হলো? তার মানে তড়িৎ বিভব আসলে একটা কাজ। তড়িৎ বিভব আসলে একটা কাজের পরিমাণ। ঠিক আছে? এই যে, ক্লিয়ার? এন্ড কোন কাজ? যে কোনো কাজ না, যে কোনো কাজ না। তড়িৎ বিভব হচ্ছে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো বিন্দু পর্যন্ত একটা একক পজিটিভ চার্জকে ঠেলতে ঠেলতে নিয়ে আসতে যেই পথেই আনো না কেন, যেই পরিমাণ কাজ করতে হবে সেটা হচ্ছে ওই বিন্দুর তড়িৎ বিভব। ক্লিয়ার বাবা? এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে তড়িৎ বিভব যেহেতু একটা রাশি আমরা নতুন কিনে গেলাম, তড়িৎ বিভবের যে এসআই একক সেটা হচ্ছে ভোল্ট। ভোল্ট কিন্তু আমাদের খুব অপরিচিত কোনো জিনিস না। এই যে ব্যাটারিতে ভোল্ট লেখা থাকে, যে 1.5 ভোল্টের ব্যাটারি বা 9 ভোল্টের ব্যাটারি, আমরা যখন কোনো বৈদ্যুতিক বাতি বা ইত্যাদি কিনতে যাই, দেখা যায় ওর উপরে লেখা আছে যে 250 ভোল্ট, 220 ভোল্ট ইত্যাদি বিভিন্ন ভোল্ট। সাধারণত আমরা মনে হয় 250 ভোল্টের লাইন ব্যবহার করে থাকি। ঠিক আছে? তো ভোল্ট কথাটা আমাদের নতুন কিছু না, আমাদের খুব পরিচিত জন। আর এই ভোল্ট দিয়ে আমরা আসলে যেটা মাপি সেটা হচ্ছে তড়িৎ বিভবের পরিমাপ করি। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তড়িৎ বিভব কাকে বলে সেটি আমরা জানলাম, তড়িৎ বিভবের সংজ্ঞাটি আমরা জানলাম। এবারে দেখো, এবার আমরা যেটি দেখবো সেটি হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বিভব। অর্থাৎ কোন একটি সুষম তড়িৎ ক্ষেত্র মানে কি? যেখানে তড়িৎ ক্ষেত্রে সবখানে ক্ষেত্রের মানটি হচ্ছে সমান, একই রকম, সমান সমান। ই এর মান যদি উপরে যদি 5 হয়, নিচেও 5, মাঝখানেও 5, সবখানেই 5, এরকম ক্ষেত্র যখন, সেটাকে আমরা বলবো সুষম তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে? তাহলে এখন এখানে কি বলছি? এখানে মনে করলাম যে কোনো একটি সুষম একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে এ এবং বি হচ্ছে দুইটা বিন্দু, যাদের মধ্যেকার দূরত্ব হচ্ছে ডি। তড়িৎ ক্ষেত্রটির এখানে মনে হয় একটু ভুল হয়েছে। তড়িৎ ক্ষেত্রটির বিভব তো না, এখানে হচ্ছে তড়িৎ ক্ষেত্রটির প্রাবল্য হচ্ছে ই। ঠিক আছে? এটা আমরা এখন একটু ঠিক করে নেই। এখানে এটা হচ্ছে বিভব না, এটা কি? এটা হচ্ছে প্রাবল্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হলো কত? প্রাবল্য হলো ই। তাহলে কোন একটা পরীক্ষণীয় চার্জ, যেটাকে আমরা কিউ নট দ্বারা প্রকাশ করছি, সেটাকে যদি এখন এ থেকে বি বিন্দুতে একটা এজেন্ট কর্তৃক, এজেন্ট মানে বহিস্থ কোন একটা, বহিস্থ কিছু একটা যেটা এই চার্জকে ঘাট ধরে নিয়ে আসছে, কিভাবে আনছে এটা একটু খেয়াল করতে হবে। আনা হচ্ছে সরল পথে এবং ত্বরণহীন ভাবে। একটা চার্জকে তুমি যদি ত্বরণে নিয়ে আসো তাহলে কিন্তু আমার ঝামেলা আছে। ঠিক আছে? তো ত্বরণহীন ভাবে অর্থাৎ সমবেগে সরিয়ে আনা হলো। এখন এই যে পরীক্ষণীয় চার্জটির উপরে তাহলে এটা আমরা এর আগের দিন দেখে আসছি যে একটা ইলেকট্রিক বল কিউ নট ই ক্রিয়া করে। ই হচ্ছে প্রাবল্য,
প্রাবল্যকে যখন আমরা কিউ নট দ্বারা গুণ করি অর্থাৎ চার্জের পরিমাণ দ্বারা গুণ করি আমরা হচ্ছে মোট বলের পরিমাণ পাই, তাই তো? এটি আমরা এর আগের অধ্যায়ে দেখে এসেছি। তাহলে এই বলটা অবশ্যই এখানে কি, যেহেতু কোনো ত্বরণ নাই তার মানে এর উপরে নেট বল শূন্য, এই কারণে আমরা ত্বরণহীন ভাবে বলেছিলাম। নেট বল শূন্য মানে, নেট বল শূন্য হলে কি হবে দেখো, তার মানে বহিস্থ যে বল আর এজেন্টের যে বল আর এই এখানে প্রাবল্যজনিত যে বল, এই দুটা বল অবশ্যই সমান এবং বিপরীতমুখী। কোন একটা যদি বেশি হয়, ঠিক আছে, ধরো এজেন্টের বল যদি বেশি হয় তাহলে এজেন্ট কিন্তু ঠেলা দিয়ে একটা ত্বরণ দিয়ে ফেলবে, কিংবা যদি তড়িৎ ক্ষেত্রের বলটা বেশি হয় তাহলে তড়িৎ ক্ষেত্রের বলের দিকে তার একটা ত্বরণ থাকবে। আর যদি কোনোটাই না হয় তার মানে দুইজনের মান হচ্ছে সমান এবং বিপরীতমুখী, একজন একজনকে নাকচ করে দিচ্ছে বা ক্যান্সেল করে দিচ্ছে, ঠিক আছে? তাহলে এখন দেখো, এটা হলো সুবিধা কি, আমরা হচ্ছে একজনের বলটা যদি জানি আমরা আসলে দুইজনের বলের মানই জেনে গেছি, ঠিক আছে? এই জন্য আমরা হচ্ছে বলটাকে সমান এবং বিপরীতমুখী চাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন এজেন্ট কর্তৃক যে প্রদত্ত বল, এই বলটা যদি এফ হয়ে থাকে, ঠিক আছে, তাহলে চার্জ স্থানান্তরের জন্য আমাদের সম্পাদিত কাজ কি? এই যে এখানে আমরা বলেছিলাম যে এ এবং বি দুইটা বিন্দু যাদের মধ্যকার দূরত্ব হচ্ছে ডি, ঠিক আছে? তাহলে কাজের ক্ষেত্রে আমাদের কি কি লাগে? কাজের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস প্রয়োজন হয়, একটা হচ্ছে বল প্রয়োজন হয়, একটা হচ্ছে সরণ প্রয়োজন হয়। এই যে এখানে আমরা বল পেয়ে গেছি, এখানে আমরা দূরত্ব বা সরণ তো একই কথা, সেটা পেয়ে গেছি। তাহলে এদেরকে যখন আমরা জোড়া দিব আমরা কাজ পেয়ে যাব না? অর্থাৎ আমরা পাচ্ছি যে কাজ ডব্লিউ এ বি সমান সমান এই যে বল গুণ সরণ অর্থাৎ এফ ডি। এখন একটু আগেই এটা দেখে আসছি যে আমাদের এই এফ এর পরিমাণটা আবার আমরা যখন প্রাবল্য দ্বারা হিসাব করি, এটি আমরা প্রাবল্যের সংজ্ঞা যখন পড়েছি তখন দেখে এসেছি যে প্রাবল্যের সাথে মোট বলের সম্পর্ক হচ্ছে কিউ নট ই। তাহলে এফ সমান সমান কিউ নট ই। তাহলে এই দুইটা সমীকরণকে অর্থাৎ 1 এবং 2 কে আমরা যদি জোড়া দিই তাহলে আমরা কি পাবো? আমরা পাবো ডব্লিউ এ বি সমান সমান কিউ নট ই, এফ হচ্ছে কিউ নট ই, ডব্লিউ হচ্ছে এফ ডি। এই যে এখানে এফ এর মানটা যদি এখানে বসাই তাহলে আমরা পাবো ডব্লিউ এ বি সমান সমান কিউ নট ইডি। ঠিক আছে তো? আচ্ছা, এই পর্যন্ত যদি সবাই ক্লিয়ার থাকো, এখন দেখো এই যে আমরা সুষম তড়িৎ ক্ষেত্রের কথা বলছিলাম না, এই যে এটা হচ্ছে আমাদের সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম কেন বলছি দেখো, এই যে সবগুলা একই দিকে মুখ করে আছে, সমান সমান গ্যাপে আছে, তার মানে প্রত্যেকটা বিন্দুতে আমার তড়িৎ ক্ষেত্রের মান সমান এবং দিক একই দিকে। এখানে আমরা কি করেছি, এই যে কিউ নট নামে আমরা একটা চার্জ নিয়ে এসেছি, এতক্ষণ আমরা মুখে যা যা বলেছি সেটাই জাস্ট ছবিতে দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা শুরু হলো কোথায়, এই যে এটা আমাদের এ বিন্দু, এটা আমাদের বি বিন্দু, অর্থাৎ এটাকে আমরা এ থেকে বি বিন্দুতে নিয়ে যাচ্ছি। খেয়াল করো এই যে এখানে দেখানো আছে এ থেকে বি এর মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে ডি পরিমাণ। ক্লিয়ার? এই যে এখানে যা যা বলেছি এই কথাগুলোই এখানে হচ্ছে ছবির মাধ্যমে দেখা যাচ্ছে, একই জিনিস, ঠিক আছে? তাহলে এখানে কি আছে, এখানে আমরা পেলাম যে ডব্লিউ এ বি সমান সমান কিউ নট ইডি। তাহলে এখন হিসাব করি, আমরা একটু আগে দেখে এসেছি যে ভিবি এবং ভি এর মধ্যবর্তী, আমরা প্রথমে দেখে আসলাম যে দুইটা বিন্দুর মধ্যবর্তী যে বিভব পার্থক্য সেটা হচ্ছে একক চার্জের উপরে কতটুকু কাজ হয় সেই পরিমাণের সমান, তাই তো? তাহলে এখানে কাজের পরিমাণ হচ্ছে ডব্লিউ এ বি, চার্জের পরিমাণ হচ্ছে কিউ নট। তাহলে এই যে কাজকে চার্জের মান দ্বারা যখন আমরা ভাগ করব তখন আমরা একক চার্জের উপরে কৃত কাজ পেয়ে যাব না, একক চার্জের উপর কতটুকু কাজ হলো এটাই তো আমাদের বিভব, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম ভিবি মাইনাস ভি এ সমান সমান ডব্লিউ এ বি ডিভাইডেড বাই কিউ নট। এটা হচ্ছে বিভবের একদম বেসিক সংজ্ঞা। এখন একটু আগে আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি আবার ডব্লিউ এ বি এর মান আমরা কেবলই হিসাব করে রেখে আসছি ডব্লিউ এ বি সমান সমান কিউ নট ইডি। তাহলে এটাকে যখন আমরা এখানে বসায় দেব তাহলে আমরা পাবো কি, পাবো ভিবি মাইনাস ভি এ সমান সমান কিউ নট ইডি বাই কিউ নট। এই যে ডব্লিউ এ বির বদলে আমরা ডব্লিউ এ বির মান বসিয়ে দিলাম, ঠিক আছে? এই যে এখানে আমরা হচ্ছে ডব্লিউ এ বির মান বসিয়ে দিলাম। ক্লিয়ার? এখন ডব্লিউ এ বির মান যখন বসালাম, ডব্লিউ এ বির মান বসাতে গিয়ে আবার দেখলাম এখানেও কিউ নট আছে, এখানেও কিউ নট আছে।
একটা ভগ্নাংশে যখন উপরে নিচে একই জিনিস চলে আসে তখন আমরা কি করি? কাটাকাটি করে দেই না? এটার সাথে এটা কাটা, তাহলে কিউ নট যদি কেটে যায় শেষমেশ আমাদের হাতে কি থাকলো? দেখো আমাদের হাতে থাকলো ভিবি মাইনাস বি এ সমান সমান ইডি। ঠিক আছে, তাহলে এই যে 5 নাম্বার সমীকরণে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে সাধারণভাবে তড়িৎ বিভব পার্থক্য এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মধ্যে সম্পর্ক প্রকাশ করে। এখানে কি আছে দেখো, এখানে হচ্ছে এই যে বিভব পার্থক্য আছে বাম পক্ষে, আর ডান পক্ষে কি আছে? ডান পক্ষে আছে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। ঠিক আছে, যেখানে ডি হচ্ছে যেই দুইটা বিন্দুর পার্থক্যের কথা বলছি সেই বিন্দুটার মধ্যবর্তী দূরত্ব। ডি কিন্তু যে কোনো দূরত্ব না, কোন দূরত্ব? এ এবং বি, এই দুইটা যে বিন্দু নিয়ে কথা বলছিলাম এই দুইটা বিন্দুর মধ্যে যে দূরত্ব তাকে আমরা বলছি ডি। ঠিক আছে, এখন এখানে বি বিন্দুর বিভব যেহেতু এ বিন্দুর বিভব থেকে বেশি, সে কারণে বাইরের এজেন্টকে পরীক্ষণীয় চার্জ, বাইরের এজেন্ট কর্তৃক যে চার্জটিকে তুমি এ থেকে বি বিন্দুতে সরিয়ে আনবা সেটার জন্য পজিটিভ কাজ হবে। যদি উল্টাটা হতো, তুমি যদি উল্টা দিকে যেতা সেক্ষেত্রে সম্ভাবনা ছিল যে আমার নেগেটিভ কাজ সম্পাদন করতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, এই পর্যন্ত কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। বুঝেছো সবাই? আচ্ছা, ভেরি গুড। তাহলে এরপরে দেখো এখানে আমরা দেখছিলাম সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বিভব। এই হেডিং দেখে অনেক হয়তো আন্দাজ করছো যে আমরা যখন সুষম নিয়ে আলাপ করছি তার মানে নিশ্চয়ই অসম তড়িৎ ক্ষেত্র বলেও কিছু একটা আছে এবং সেখানেও আমরা তড়িৎ বিভব কেমন হয় সেটা নিয়ে হয়তো আলোচনা করব। এর পরের পার্টে আমরা সেটাই করব। ঠিক আছে, তাহলে এবারে খেয়াল করো, এবারে আমরা কি বললাম? এবারে আমরা বললাম যে আমরা হচ্ছে একটা অসম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বিভবের রাশিমালা নির্ণয় করব। ঠিক আছে, এর আগেটা কি করেছিলাম? এর আগেটা ছিল হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রে। সুষম তড়িৎ ক্ষেত্রে আমাদের সবখানে যেহেতু ই এর মান একই রকম, আমরা খুব সহজ একটা সমীকরণ পেয়েছিলাম যে ভিবি মাইনাস বি অর্থাৎ বিভব পার্থক্য সমান এই যে প্রাবল্য গুণ বিন্দু দুইটার দূরত্ব। বাস, কাজ শেষ। অসম তড়িৎ ক্ষেত্রে আমাদের ব্যাপারটা এত সোজা না, একটু জটিল। কেন? কারণ একটা অসম তড়িৎ ক্ষেত্রে তুমি যখন এ থেকে বি বিন্দুতে একটা পরীক্ষণীয় চার্জ কিউ নট কে একেবারে হুবহু আগের মতোই হিসাব, এখানেও একটা এ বিন্দু আছে, এখানেও একটা বি বিন্দু আছে, এখানেও একটা পরীক্ষণীয় টেস্ট চার্জ কিউ নট আছে, এটাকে তুমি আগের মতোই বাইরের এজেন্ট দিয়ে সরিয়ে আনবা এবং তোর ক্ষেত্রটা পরীক্ষণীয় চার্জের উপরে কিউ নট ই বল প্রয়োগ করবে, এই পর্যন্ত হুবহু একই। ঠিক আছে, অর্থাৎ এই যে এখনো কিন্তু এটাকে ত্বরণহীন রাখতে এর উপরেও আবার এজেন্ট কর্তৃক ওই বলের ঠিক সমান এবং বিপরীত একটা বল প্রযুক্ত হতে হবে, অর্থাৎ এজেন্টের যে বল সেটা হতে হবে মাইনাস কিউ নট ই। ঠিক আছে, এই পর্যন্ত হুবহু একই হিসাব। কিন্তু এরপরে ঝামেলাটা কোথায়? আমরা কি বলেছি শুরুতেই? আমরা শুরুতেই বলেছি যে এবার আমরা যেটাকে নিয়ে কথা বলছি, কাকে নিয়ে কথা বলছি? আমরা কথা বলছি হচ্ছে একটা অসম তড়িৎ ক্ষেত্র নিয়ে, তাই বলছি না? এখন যেহেতু আমরা হচ্ছে অসম তড়িৎ ক্ষেত্রের কথা বলছি, তার অর্থ এবার তো আমার এই যে ই এর মান গতবার যেটা ছিল সুষম তড়িৎ ক্ষেত্র, সে কারণে আমি তড়িৎ ক্ষেত্রের যেখানেই থাকি না কেন আমার ই এর মান সব জায়গায় একই ছিল। এবার তো সেটা নাই। আমি শুরুতেই বলে নিয়েছি যে আমার তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে অসম। তার মানে কি? তার মানে ক্ষেত্রের এক এক জায়গায় অর্থাৎ ক্ষেত্রের এক এক বিন্দুতে আমার প্রাবল্যের মান এক এক রকম, আমার ই এর মান এক এক রকম। এ বিন্দুতে প্রাবল্য একরকম, বি বিন্দুতে প্রাবল্য আরেক রকম, সি বিন্দুতে প্রাবল্য আরেক রকম, ডি বিন্দুতে প্রাবল্য আরেক রকম। বিভিন্ন বিন্দুতে আমার প্রাবল্যের মান হচ্ছে ভিন্ন ভিন্ন। এখন তাহলে এই যে ঝামেলা হয়ে গেল, আমরা কি করব? এই কাজটা আমরা এর আগে
পদার্থবিজ্ঞানে বহুবার করে এসেছি, আমরা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের রাশিমালা যেভাবে নির্ণয় করি, সেখানে আমরা কি করি, আমরা হচ্ছে ক্যালকুলাসের সহায়তা নিই। আমরা হচ্ছে এই কাজটা, এই ক্ষেত্রে বহিস্থ এজেন্ট কর্তৃক সম্পাদিত যে কাজ, সেটা নির্ণয় করতে আমরা হচ্ছে ক্যালকুলাসের সাহায্য নিই। আমরা কি করি, আমরা হচ্ছে এই যে দূরত্বটা, আমরা যে দূরত্ব আসবো সেই দূরত্বটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিব, খুব ক্ষুদ্র অংশ। কতটা ক্ষুদ্র? এতটাই ক্ষুদ্র যাতে সেই ক্ষুদ্রটাকে আমরা সামনে একটা ডি যুক্ত করে লিখতে পারি, ডিএল। ঠিক আছে, এক্স এর আগে যখন ডি যুক্ত হয় তখন সেটা কি বোঝায়, সেটা বোঝায় হচ্ছে এক্স এক্স রাশিটার এত ক্ষুদ্র একটা পরিবর্তন যেটা শূন্যের কাছাকাছি, তাই তো? আমরা যখন ওয়াই এর আগে ডি যুক্ত করি অর্থাৎ ডিওয়াই বলি, সেটি বোঝায় যে ওয়াই এর এমন একটা পরিবর্তন যেটা শূন্যের কাছাকাছি। আমরা যখন ডিএম বলি সেটা দিয়ে বোঝায় যে এম রাশিটার একটা পরিবর্তন যেটা খুবই ক্ষুদ্র, শূন্যের কাছাকাছি। তাহলে যখন আমরা এল এর সামনে একটা ডি ব্যবহার করছি, সেটা আসলে একটা ক্ষুদ্র দূরত্ব বা ক্ষুদ্র দূরত্বের পরিবর্তন বোঝাচ্ছে, কিন্তু সেই পরিবর্তনটা শূন্যের কাছাকাছি। কেন? কারণ যখন আমরা শূন্যের কাছাকাছি বলবো, অর্থাৎ আমরা খুব ছোট্ট এক বিন্দু থেকে আরেক বিন্দুর দূরত্ব খুবই কম, তখন আমরা টেকনিক্যালি ধরে নিতে পারবো যে এই যে পরিবর্তনশীল বলটা এত ক্ষুদ্র দূরত্বে, তার মান খুব আকাশ পাতাল হেরফের হয়ে যায়নি, তার মান একই আছে। ঠিক আছে, এটার জন্য আমরা হচ্ছে ক্ষুদ্র দূরত্ব ডিএল এর জন্য সম্পাদিত কাজ নির্ণয় করব। এখন আমরা কাজ যেটা নির্ণয় করবো এটা তো আস্ত কাজ না, কার জন্য? ওই যে ডিএল নামে ছোট্ট একটা দূরত্ব ছিল, ওই ছোট্ট দূরত্বটার জন্য কাজ। তাহলে আমাদের কাজটাও হবে ছোট্ট একটা কাজ, এটা তো পুরা কাজ না। সেই কারণে আমরা কাজটাকেও প্রকাশ করছি, দেখো আমরা কাজটাকেও প্রকাশ করছি কিন্তু ডি দিয়ে। আমরা কি বললাম? আমরা বললাম ডিডব্লিউ সমান সমান এফ ডট ডিএল। এটা কিন্তু আমাদের অপরিচিত কিছু না, এটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের রাশিমালা নির্ণয় করার জন্য ফিজিক্স ওয়ানে আমরা হুবহু এই কাজটা করে আসছি, অনেকবার করে আসছি। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে ক্ষুদ্র দূরত্ব ডিএল এর জন্য সম্পাদিত কাজ কতটুকু কাজ, কাজটাও ক্ষুদ্র। কি করে বুঝলাম? এই যে কাজের সামনে একটা ডি আছে, ঠিক আছে, তাহলে এই যে ক্ষুদ্র দূরত্ব ডিএল এর জন্য ক্ষুদ্র কাজ ডিডব্লিউ সমান সমান এফ ডট ডিএল। এই যে এফ হচ্ছে মাইনাস কিউ নট ই। ক্লিয়ার? বাবা এই পর্যন্ত ক্লিয়ার সবাই? কি করলাম, কেন করলাম? এখানে কিন্তু স্যার প্রতিটা একটা প্রশ্ন আসছে, হ্যাঁ এজেন্ট বলো। বলটার একটু বুঝি না। এজেন্ট বল এজেন্ট একটু বল মানে বলেন। হচ্ছে বহিস্থ বল, বাইরে মানে থেকে যে বাইরে বল। থেকে যে বল হ্যাঁ, বাইরে থেকে প্রয়োগ যে করা বলটা প্রয়োগ করা হচ্ছে সেটা। এটা কিন্তু আবার যে বিকাশ এজেন্ট কিংবা নগদ এজেন্ট বা পুলিশের এজেন্ট এরকম এজেন্ট না। ঠিক আছে, ফিজিক্সের ক্ষেত্রে এজেন্ট মানে হচ্ছে একটা বহিস্থ বল, বাইরে থেকে। একটা চার্জ তো এমনি এমনি নড়বে না, তাকে ঘাট ধরে, মনে করো এমন হলো যে একটা চার্জকে তুমি ঘাট ধরে এখান থেকে এখানে নিয়ে গেলা, সেক্ষেত্রে তুমি হচ্ছে এখানে বহিস্থ এজেন্ট, এরকম। হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এই পর্যন্ত বুঝতে পারলাম। তাহলে আমরা পরের অংশে যাই। পরের অংশে কি পেলাম? এই যে এখানে দেখো, এখানে আমরা হচ্ছে ছবি এঁকে দেখেছি, এটা হচ্ছে একটা অসম তড়িৎ ক্ষেত্র। অসম তড়িৎ ক্ষেত্র কি করে বুঝলাম? এই যে দিক বদলায় গেছে না, প্রত্যেক বিন্দুতে দিক আলাদা। এই যে এখানে বলের রেখাগুলা ঘন হয়ে আছে মানে এখানে বলের মান বেশি, এখানে বলের রেখাগুলো একটু মাঝারি আকারে ছড়ায় আছে মানে এখানে প্রাবল্য হচ্ছে একটু কম, এখানে আরো ছড়ায় গেছে মানে এখানে হচ্ছে প্রাবল্য আরো কম। অর্থাৎ এবার কিন্তু আর তড়িৎ ক্ষেত্রটা সুষম না, কেমন? এবার তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে অসম। ঠিক আছে, এখানে কিন্তু বাকি সবকিছু কিন্তু একই। এই যে এখানে একটা এ বিন্দু আছে, এখানে একটা বি বিন্দু আছে, এখানেও একটা যে পরক চার্জ কিউ নট আছে, সেটাকে আমরা এ থেকে ঠেলতে ঠেলতে বি এর দিকে নিতে চাচ্ছি। কি হবে? এখানেও দুইটা বল আছে, একটা হচ্ছে এই যে কিউ নট ই, যেটা হচ্ছে এই প্রাবল্যের কারণে পাওয়া যাচ্ছে, আর এই যে ঠেলতে ঠেলতে যে নিয়ে যাচ্ছি সেই কারণে একটা বহিস্থ এজেন্ট কর্তৃক প্রদত্ত একটা বল আছে, এটা হচ্ছে এফ। আর এই যে এটা হচ্ছে এই পথ বরাবর যেহেতু যাচ্ছে, তাহলে এই পথের একটা ক্ষুদ্র অংশ দেখো এখানে হচ্ছে আমরা ডিএল দিয়ে চিহ্নিত করেছি। ঠিক আছে, আমরা যদি একটু আলাদা করে দেখি কি কি আছে। এই যে এখানে হচ্ছে আমরা খুব ক্ষুদ্র একটা সরণ ডিএল, এটা এইদিকে, আর
এইখানে হচ্ছে একটা এই যে বহিস্থ এজেন্ট কর্তৃক বল এফ। এই যে কি আছে এখানে বল আছে এবং সরণ আছে। বল এবং সরণ একসাথে যখন আমরা মিলিয়ে হিসাব করি আমরা যে রাশিটা পাই সেটার নাম হচ্ছে কাজ। বিভবও কিন্তু আমরা শুরুতেই সংজ্ঞাতেই বলে এসেছি, বিভবও একটা কাজ। তাহলে এখান থেকে আমরা বিভবের রাশিমালা নির্ণয় করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখন হিসাব করি। আমরা কি করব, কিউ নট চার্জটাকে এ বিন্দু থেকে বি বিন্দুতে সরাতে সমীকরণ 7 অনুসারে, সমীকরণ 7 কি আছে আবার একটু দেখে আসি। সমীকরণ 7 আমরা বলেছিলাম ডিডব্লিউ সমান সমান এফ ডট ডিএল। ডিডব্লিউ অর্থাৎ ক্ষুদ্র কাজ সমান সমান বল ইনটু ক্ষুদ্র সরণ। এই তো একদম কাজের বেসিক সংজ্ঞা। তাহলে এখান থেকে যখন আমরা মোট কাজ নির্ণয় করতে যাব, ডিডব্লিউটা কি ছিল, ডিডব্লিউ ক্ষুদ্র একটু কাজ। এখন আমরা আরো ডিএল পরিমাণ সরালে আরো একটু ক্ষুদ্র কাজ ডিডব্লিউ হবে, আরো ডিএল সরালে আরো একটা ক্ষুদ্র কাজ হবে। এই ডিএল গুলো আমরা পাচ্ছি থেকে, এই যে আমরা এ থেকে বি পর্যন্ত এই পুরো রাস্তাটা আমাদের পার হতে হবে না, এই পুরো রাস্তাটা আমরা ছোট 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 অনেকগুলা ডিএল পরিমাণ অংশে ভাগ করে নিয়েছি। ঠিক আছে, এই যে এ থেকে বি পর্যন্ত পুরা যে রাস্তাটা, এই পুরা রাস্তাটা এই যে এরকম ডট ডটের মতো আমরা অনেকগুলা ছোট ছোট টুকরা করে নিলাম, ছোট ছোট পিস 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 করে নিলাম। প্রত্যেকটা পিসের নাম হচ্ছে ডিএল, প্রত্যেকটা টুকরার নাম হচ্ছে ডিএল। ঠিক আছে, এখন এখান থেকে এই পর্যন্ত ধরো একটা ডিএল আছে, এটার জন্য একটা ছোট ডিডব্লিউ হবে। এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আরেকটা ডিএল আছে, সেটার জন্য আরেক টুকরা কাজ হবে ডিডব্লিউ। এখান থেকে এই পর্যন্ত আরেকটা কাজ হবে। এরকম একটু 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 কাজ করতে 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 যখন আমরা বি বিন্দুতে পৌঁছে যাব, তখন এই যে ছোট 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 কাজগুলা হয়ে গেল, এই সবগুলা কাজ মিলাই আসলে আমরা এ থেকে বিতে গিয়েছি না, তখন আমরা কিন্তু এগুলা যদি যোগ করি আমরা মোট কাজটা পাবো। এখন গণিতের ভাষায় এই মোট কাজ পাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, একটা উপায় আছে হচ্ছে সাম করে দেয়া, যখন আমরা বিচ্ছিন্ন রাশি পাই। আর যখন অবিচ্ছিন্ন রাশি পাই তখন আমরা যেটা করি সেটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন। এখন ইন্টিগ্রেশন কিন্তু আমরা আবার যে কোনো জায়গায় করতে পারবো না, কোথায় করব, আমরা বলেই দিচ্ছি যেখানে আমরা এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছি, সে কারণে আমাদের ইন্টিগ্রেশন শুরু হবে এ থেকে। এই যে দেখো ইন্টিগ্রেশনের নিচে আছে এ, উপরে আছে বি। ক্লিয়ার? তাহলে আমরা এখন পাবো যে ডাব্লিউ আই বি মানে হচ্ছে এই ছোট ছোট ডিডব্লিউ গুলার ইন্টিগ্রেশন। এখন একটু আগে আমরা দেখে আসছি সমীকরণ নাম্বার 7 এ ছিল ডিডব্লিউ সমান সমান আবার এফ ডট ডিএল। ঠিক আছে, এখন ডিডব্লিউ সমান সমান যদি এফ ডট ডিএল হয়ে থাকে, তাহলে এখানে আমরা আসলে ইন্টিগ্রেশনটা করব এফ ডট ডিএল এর। তাহলে এফ ডট ডিএল মানে হচ্ছে, আবার একটু আগে দেখে আসছি, এফ মানে হচ্ছে মাইনাস কিউ ডট ই, তাই না? তাহলে এখানে আমরা এখন লিখতে পারি যে ডাব্লিউ এ বি সমান সমান ইন্টিগ্রেশন অফ মাইনাস কিউ ডট ই। এই যে এখানে এফ এর মান বসালাম, এফ এর মান হচ্ছে মাইনাস কিউ ডট ই, তাহলে মাইনাস কিউ ডট ই ডিএল। এখন কিউ নট তো একটা নির্দিষ্ট চার্জ, যেটা হচ্ছে আমরা টেস্ট চার্জ বা পরক চার্জ বলছি, এটার মানও নির্দিষ্ট, মানে একটা ধ্রুবক। তাহলে একটা ধ্রুবককে আমরা ইন্টিগ্রেশন থেকে বাইরে নিয়ে আসতে পারি। এটাকে যদি বাইরে নিয়ে চলে আসি তাহলে আমরা পাবো ডাব্লিউ এ বি সমান সমান মাইনাস কিউ নট, আমাদের মূল ইন্টিগ্রেশনটা হবে ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএল। ঠিক আছে, এখন আমরা কি চাচ্ছি, আমরা তো আসলে কাজ চাচ্ছি না, আমরা চাচ্ছি বিভব। বিভবের রাশিমালায় কি আছে, বিভবের রাশিমালা হচ্ছে একক চার্জের জন্য কতটুকু কাজ হলো। এখানে দেখো, এখানে তো আমরা কিউ নট পরিমাণ চার্জের জন্য মোট কত কাজ সেটা নির্ণয় করে বসে আছি। এটা কি আমরা চাচ্ছি, আমরা চাচ্ছি হচ্ছে একক চার্জের জন্য কতটুকু কাজ হলো। তাহলে কি করে পাবো এককে, ওই যে ক্লাস 5 থাকতে আমরা ঐকিক নিয়মে হিসাব করেছিলাম না, যে 5টা কলার দাম 10 টাকা হলে একটা কলার দাম কত, কলার মোট সংখ্যা দিয়ে ভাগ করে দাও তাহলেই হয়ে যাবে। এখানেও আমরা তাই করলাম, যে কিউ নট পরিমাণ চার্জের জন্য যদি কাজের পরিমাণ ডব্লিউ এ বি হয়, তাহলে 1 পরিমাণ চার্জের জন্য কি হবে, ঐকিক নিয়মে আমাদের ভাগ করতে হবে। কাকে দিয়ে ভাগ করতে হবে, কিউ নট দিয়ে ভাগ করতে হবে। এই যে বাম পক্ষে আমরা ঠিক তাই করেছি। তাহলে এই কিউ নটটা যখন এখান থেকে এখানে নিয়ে আসলাম, বাম পক্ষে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি ডব্লিউ এ বি ডিভাইডেড বাই কিউ নট। এখন এইটা এতক্ষণে আজকের ক্লাসে আমাদের মোটামুটি বহুবার দেখে ফেলছি, যে কাজ ডিভাইডেড বাই কিউ, তার মানে এটা হচ্ছে বিভব। ঠিক আছে, তাহলে বাম পক্ষে যেটা পাচ্ছি এটা আসলে বিভবের রাশিমালা, তার মানে ডান পক্ষে যেটা আছে সেটাকেও বিভবই হইতে হবে যেহেতু সমীকরণ, তার মানে এটাই আসলে বিভব। ঠিক আছে, তাহলে কিউ নট পরিমাণ চার্জের সরণের জন্য কৃত কাজ হচ্ছে ডব্লিউ এ বি। তাহলে এই কাজের পরিমাণকে কিউ নট দ্বারা ভাগ করলে আমাদের কি পাওয়ার কথা, আমাদের পাওয়ার কথা বিভব।
বাবা এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? জি স্যার। সবাই বুঝেছো? আচ্ছা, তাহলে আমরা পরের অংশে যাই। তাহলে এই যে যেটা বলছিলাম যে একক চার্জের সরণের জন্য যে কৃত কাজ, সেটাই হচ্ছে সংজ্ঞানুসারে এ আর বি বিন্দুর মধ্যেকার বিভব পার্থক্য। তাহলে ডব্লিউ এবি কে যখন তুমি কিউ নট দিয়ে ভাগ করবা, সেটা আসলে এদের মধ্যেকার বিভব পার্থক্য। দ্যাট ইজ ভিবি মাইনাস বি এ সমান সমান ডব্লিউ এবি বাই কিউ নট। ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? এই যে সমীকরণ দুইটা, এর আগে যেটা পাইছিলাম, এখানে কি পেয়েছিলাম? এখানে পেয়েছিলাম এইটা 9 নম্বরে, আর এখানে পেয়েছিলাম এইটা 10 নম্বরে। তাহলে এদেরকে যদি জোড়া দিই, আমরা পাই যে ভিবি মাইনাস বি এ সমান সমান মাইনাস, এই যে এখানে ইন্টিগ্রেশন ছিল মাইনাস ইন্টিগ্রেশন অফ এ টু বি ই ডট ডিএল। ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে আমরা এখন এই দুইটা সমীকরণকে যখন জোড়া দিচ্ছি 9 এবং 10, আমরা কি পাবো? আমরা পেলাম ভিবি মাইনাস বি এ সমান সমান মাইনাস এ থেকে বি ই ডট ডিএল। ঠিক আছে? এখন দেখো বিভবের যে সংজ্ঞা, সেখানে আমরা একবার বলেছিলাম যে বিভবের বেসিক সংজ্ঞা আমাদের হচ্ছে এই বিন্দুটা অসীমে থাকার কথা, অর্থাৎ আমাদের অসীম দূরত্ব থেকে একটা চার্জকে আনতে যে পরিমাণ কাজ হয়, সেটা হচ্ছে আমাদের কি? সেটা হচ্ছে আমাদের বিভব। তাহলে এই বিন্দুটাকে আমরা আবার অসীমে নিয়ে যাই, অর্থাৎ বি হচ্ছে 0। তার মানে এইখানে এই যে শুরুর জায়গাটা, এর অবস্থানটা হচ্ছে অসীমে। এখন এর অবস্থান যখন আমরা অসীমে নিয়ে গেছি, এখন তার দুইটা বিন্দু নেই, একটাই বিন্দু আছে। কোন বিন্দু? খালি বি বিন্দু। তাহলে একটাই বিন্দু যখন আছে, এটাকে কষ্ট করে আর লেখারও দরকার নেই। তাহলে আমরা সমীকরণ 12 থেকে এই সাফিক্স, অর্থাৎ যেখানে যেখানে বি ছিল, এই যে এই বিটা বাদ দিয়েই লিখতে পারি যে অসীম থেকে যখন আনবো, এটা হচ্ছে আসলে বি সমান সমান মাইনাস ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএল। ইন্টিগ্রেশনটা কোথায়? ইনফিনিটি থেকে বি বিন্দুতে। এখন দেখো এটা আমরা ভি বলছি, কিন্তু ভি বলতে আসলে আমরা এটাকে বোঝাচ্ছি কিন্তু কোন একটা বিন্দুর। কোন বিন্দুর? বি বিন্দুর। অর্থাৎ অসীম থেকে আমরা যেই বিন্দুতে নিয়ে আসলাম, শুধু বিভবের কিন্তু কোনো অর্থ নাই। তোমাকে বলতে হবে যে বিভব অত, ঠিক আছে, ভালো কথা, সেই বিভবটা কোন বিন্দু? এ বিন্দুর বিভব একরকম, বি বিন্দুর বিভব একরকম, সি বিন্দুর বিভব একরকম, এটা হতে পারে। সে কারণে বিভবের কথা যখন আমরা বলবো, আমাদের কিন্তু বলে দিতে হবে কোন বিন্দুর বিভব নিয়ে আমরা কথা বলছি। তাহলে এটা হচ্ছে আমরা আসলে বের করলাম বি বিন্দুর বিভব। ঠিক আছে? অর্থাৎ অসীম দূরত্ব থেকে, এই যে দেখো এই ইন্টিগ্রেশনটার অর্থ কি? অসীম দূরত্ব থেকে বি বিন্দু পর্যন্ত মোট কাজের পরিমাণ, সেটাই হচ্ছে বিভব। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে অসম তড়িৎ ক্ষেত্রের জন্য বিভব পার্থক্য এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যে সম্পর্ক, সেটা আমরা এই সমীকরণ দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক আছে? এখানে কেউ কিছু না বুঝলে জিজ্ঞাসা করো। স্যার, একক চার্জের জন্য কৃত কাজ ইকুয়াল টু ডাব্লিউ এ বি ডিভাইডেড বাই কিউ নট ইকুয়াল টু এ ও বি বিন্দু এর বিভব পার্থক্য। মানে এটা সমান এটা হলো, এই লাইনটা কি বলেন? একক চার্জের জন্য সরণের কৃত কাজ, এটাই হচ্ছে বিভবের সংজ্ঞা। হ্যাঁ, কিন্তু এ ও বি বিন্দুদের মধ্যকার বিভব পার্থক্য। বাবা, যখন 9-10-এ উপপাদ্য করতে, তখন আমাদের দুইটা জিনিস ছিল। কি ছিল? উপপাদ্যের শুরুতে আমরা প্রথমে হচ্ছে সাধারণ নির্বাচন লিখতাম, এরপরে বিশেষ নির্বাচন লিখতাম। দুইটার বক্তব্যে কি কোনো পার্থক্য থাকতো? দুটাতে আমরা একই কথাই লিখতাম। একটা হচ্ছে কথায় লিখতাম, আরেকটা হচ্ছে এ বি সি ডি চিত্রের সাথে মিলিয়ে লিখতাম। মনে আছে? হ্যাঁ। এখানে আমরা হুবহু একই কথাই বলেছি। একই কথাই একবার সাধারণভাবে কথায় বলেছি, ওই কথাটাই নির্দিষ্ট বিন্দুর ক্ষেত্রে বলেছি। যে এখানে আমরা যেহেতু এ এবং বি বিন্দু নিয়ে কথা বলছি, এই যে একক সরণের জন্য কৃত কাজের অর্থই হচ্ছে বিভব পার্থক্য। বিন্দুদের পার্থক্য, ইয়েস। এবার বলছি। ঠিক আছে? হ্যাঁ স্যার। এখন এই দুজনকে আমরা জোড়া দিলাম হচ্ছে এটা দিয়ে। ক্লিয়ার? জি স্যার, এই দুইটা কিন্তু আসলে একই কথা। এখন বুঝছি স্যার। বোঝা গেছে? ছবির সাথে হুম। মিলিয়ে নাও, তাহলে আরো ক্লিয়ার হবে। এখানে মানে পুরাটা যদি আমি এক পেজে আনতে যাই, লেখাগুলি এত ছোট হবে যে তোমরা দেখতে পাবে না। সে কারণে আমাদের একটু ভাগ ভাগ করে দেখতে হচ্ছে। ক্লিয়ার জি স্যার। সবাই?
আচ্ছা, ঠিক আছে বাবা, তাহলে আমরা আমাদের আজকের এই ক্লাসটা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, পরিবারের সকলকে নিয়ে এই ভয়াবহ করোনা ভাইরাসের হাত থেকে নিরাপদে এবং সুস্থ রাখো।